This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আর ঠোঁটকাটা স্পেশালে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নিশ্চয়ই কথা বলবো, সেই সমস্ত প্রশ্নগুলোও তুলবো। তবে তার আগে দেখে নেব 10টা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিগ ব্রেকিং। নয়ডায় প্রাক্তন তৃণমূল নেতার প্রাইভেট থানা। রাজধানীর উপকণ্ঠে পুলিশ সেজে প্রতারণা। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো বিভাস অধিকারীর। মামলায় ভয় দেখিয়ে মোটা টাকা আদায়। অবশেষে বমাল গ্রেফতার। পাশাপাশি যে খবরটি এই মুহূর্তে আপনারা দেখছেন, তিলোত্তমার মাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন তিনি, সেই খবরটিও জানিয়ে রাখি। এই মুহূর্তে পিসিআর যে খবরটি এই মুহূর্তে চালিয়েছে, তিলোত্তমার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে পরবর্তী খবর, পুলিশের মারে আহত দাবি তিলোত্তমার বাবার। তিলোত্তমার মাকে আঘাত করা হয়নি বলে পুলিশ দাবি করেছে। নেক্সট, মুখ্য সচিবকে ডেডলাইন কমিশনের। 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপে ডেডলাইন। 4 অফিসারের বিরুদ্ধে এখনো কেন পদক্ষেপ নয়? কাল দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবকে জানাতে বলল কমিশন। বাংলায় এসআইআর নিয়ে সুর সপ্তমে তুলছে বিজেপি। বাংলায় এসআইআর করতে চরম লড়াই হবে বলছেন সুকান্ত মজুমদার। এসআইআর চালু হলে তৃণমূলের মুখোশ খুলে যাবে বলছেন সুকান্ত। অন্যদিকে স্টেশনের নামকরণেও মনীষীদের নিয়ে দড়ি টানাটানি। শিয়ালদা স্টেশন শ্যামাপ্রসাদের নামে করার প্রস্তাব। কেন্দ্রকে সুপারিশ করুক রাজ্য সরকার বলেছেন সুকান্ত মজুমদার। নামকরণ হোক স্বামী বিবেকানন্দর নামে বলেছেন কুণাল ঘোষ। দমদম মেট্রো স্টেশনের সামনে তুমুল উত্তেজনা। মেট্রো স্টেশনের সামনে তৃণমূল বিজেপি হাতাহাতি। সুকান্ত মজুমদারকে দেখে তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান তোলেন। ঝামেলা থামানোর চেষ্টা করে পুলিশ, আরপিএফ। কোচবিহারের তৃণমূল নেতা খুনে এখনো অধরা আততায়ীরা। অমর রায় খুনে এখনো দুষ্কৃতীদেরকে ধরতে পারেনি পুলিশ। গতকাল পুন্ডিবাড়িতে দিনে দুপুরে গুলি করে খুন করা হয় অমর রায়কে। খুন হওয়া তৃণমূল নেতার বাবা বিস্ফোরক দাবি করেছেন। নেতা নেত্রীরা টাকা চেয়ে না পাওয়াতেই হয়তো খুন, দাবি নিহত তৃণমূল নেতা অমর রায়ের বাবা। দ্বারকেশ্বর নদে রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়েছে। আরামবাগে সেতুর ভাঙা অংশে ব্যারিকেড দিয়ে ঘেরা। দীর্ঘদিন ধরে বেহাল ছিল সেতু। মেরামতি কবে হবে উঠছে প্রশ্ন। 10 নম্বর বিগ ব্রেকিং। বালিচুরের বিপদের ছাপ এবার তিলপাড়া ব্যারেজে। দেওয়ালে বড় ফাটল, ঝুঁকি এড়াতে বন্ধ যান চলাচল। ব্যারেজ পরিদর্শনে সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্য 3 সদস্য গিয়েছিলেন। আসুন এবার বিস্তারিত খবরে আসি। রাখাল বালকের সেই গল্পটা মনে আছে আপনাদের? হ্যাঁ, পালে বাঘ না পড়তে রাখাল বাঘ বাঘ বলে চিৎকার করে উঠত। তৃণমূলকে দেখে না ওই রাখাল বালকের গল্পের পরতগুলো মনে পড়ে যায়, মিলে যায় অনেক কিছুই, যে কারণে বলছি। রাজ্যে এসআইআর হওয়ার কথা এখনো নির্বাচন কমিশন জানায়নি, কিন্তু তৃণমূল ইতিমধ্যেই নো স্যার বোর্ড ঝুলিয়ে দিয়েছে। এসআইআর বা স্যাট, ইয়েস স্যাট বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাট, এসআইআর বাংলায় হবে না। এই চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেব। এসআইআর আটকানোর একটা উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেন তেন প্রকারেণ বাংলাদেশ থেকে ঢোকা যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে ভারতীয় ভোটার লিস্টে যেন পার্মানেন্ট করা যায়, সেই প্ল্যানিং এ এরা চলছে। এদের উদ্দেশ্য একটা। পালে বাঘ না পড়ার পরে কি হয়েছিল নিশ্চয়ই সেটাও আপনাদের মনে আছে। তৃণমূলের অবস্থাও সেরকম হবে না তো? বিজেপি নেতারা তো বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছেন এসআইআর কে তাঁরা বিপত্তারণ বলে মনে করছেন। মানে ওই কেষ্টমণ্ডলের ভাষা, ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। ওই ইলেকশন কমিশন বুঝে নেবে বিহারের মতো ভোটার তালিকাতেই খেলা হবে। ঘুরে মুছে সব করে দেওয়ার নির্বাচন। সিপিএম শূন্য তো শূন্যই থাকবে, কংগ্রেস শূন্য তো শূন্যই থাকবে, বিজেপি 30 ক্রস করবে না।
তো আমরা জানি কীভাবে লড়াই করতে হয়, এবং লড়াইটা কি শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চরম লড়াই হবে, এবং এই মুহূর্তে তো দিদিমণি থরহরি কম্প। এসআইআর যদি লাগু হয় পশ্চিমবঙ্গে, এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এসআইআর লাগু করবে, প্রথমেই তৃণমূল কংগ্রেসের প্যান্ডাল উড়ে যাবে। বৈধ ভোটার লিস্ট চাই, নিখুঁত ভোটার লিস্ট চাই। অন্য রাজ্য থেকে গাদা গাদা ভোটার এনে আমাদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আমরা তো বলছি কোনো বৈধ ভোটারকে হ্যারাস করা যাবে না, ভুয়ো ভোটার ঢোকানো যাবে না। তো মমতা ব্যানার্জি বলেছেন, আমরা ডেপুটেশন দিয়েছি। যা যা করা উচিত, প্রয়োজনে যদি কলকাতার সিপি এবং আমাদের ডিজিকে জেলের ভেতরে ঢোকাতে হয় তাই ঢোকাতে হবে। যদি এসআইআর করতে না দেয়, পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে আপনি বেগবাগান, আপনি রাজাবাজার, সেখানে এসআইআর করতে পারবেন না। তাহলে সেন্ট্রাল পুলিশ নামাতে হবে, সেন্ট্রাল ফোর্সেস নামাতে হবে, যা করা দরকার করতে হবে। ওই ইলেকশন কমিশন বুঝে নেবে বিহারের মতো ভোটার তালিকাতেই খেলা হবে। বিরোধী দলনেতা বলছেন বিহারের মতো ভোটার তালিকাতেই খেলা হবে। বিহারের বিরোধী দলনেতা খেলার একটা নতুন নমুনা তুলে ধরেছেন। बिहार में 3 लाख घरों के हाउस नंबर 00000 अथवा 000/0000 है। बिहार में 3 लाख घरों के हाउस नंबर 00000 अथवा 000/0000 है। ये मजाक है। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, নোটিশ না দিয়ে বিহারে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না। কেন নাম বাদ দেওয়া হচ্ছে, নোটিশে তার উল্লেখ থাকতে হবে। চাপ বাড়ছে নির্বাচন কমিশনেরও। এর আগেও ভোটার তালিকার নিবিড় সংশোধন হয়েছে, কখনো ভোটের আগে এরকম তাড়াহুড়ো কিন্তু হয়নি। বিহারে ভোটার সংখ্যা প্রায় 8 কোটি, আর সেখানে তালিকা আমূল সংশোধনের কাজ হয়েছে মাত্র 1 মাসে। এক্সারসাইজ যেটা করতে 2 বছর লাগে, সেটা আপনি 1 মাসে করবেন কি করে, বা 2 মাসে করবেন কি করে? লাস্ট যখন এসআইআর হয়েছিল 2002 এ হয়েছিল, আর লিস্ট বেরিয়েছিল 2004 এ। অতীতে কখনো ভোটার তালিকা সংশোধনী নিয়ে এরকমভাবে বিরোধীদের চাপের মুখেও পড়তে হয়নি নির্বাচন কমিশনকে। একের পর এক বেনিয়মের অভিযোগ, পক্ষপাতিত্বের অভিযোগ। বিরোধী দলনেতা রাহুল গান্ধী তো নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটিকে এই প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন। So we started looking at Mahadevapura Assembly, we started looking at the details, and now I'm going to tell you what we found. We found that 1,250,000 votes were stolen. They were stolen in 5 different ways. The first way, duplicate voters. One voter appearing multiple times on the voter list. Fake and invalid addresses. Voters who didn't have addresses or were just fake addresses. Bulk voters in single address. One building, 50 people, 60 people, 1 bedroom house, but we go there, no 50 people living there. No record of those people ever having living there. One family living in that house. Invalid photos, photos which you simply cannot see, or no photos existing of theirs on the polling list. And then the most interesting, misuse of Form 6. This, what has happened in Mahadevapura, is the destruction of democracy, and there are the groups of people who are doing it. विधानसभा में उधर महाराष्ट्र में ठीक नहीं है, कर्नाटक में ठीक है। लॉजिक क्या है? 23 in Karnataka, they won election. 24, we won more seats. Now he is telling electoral roll ठीक नहीं है। अरे भाई 23 में कैसे जीत गया? How did you win in 23? বিজেপি বারবার নির্বাচন কমিশনারের হয়ে ব্যাট করতে নেমেছে, ফলে সন্দেহটা অনেকটাই বেড়ে গিয়েছে। বুঝতেই পারছেন, কমিশন রাহুলকে আবার কড়া চিঠি দিয়ে বলেছে, অভিযোগের সমর্থনে হলফনামা জমা দিন অথবা মিথ্যা অভিযোগের জন্য দেশের কাছে ক্ষমা চান। রাহুল পাল্টা কমিশনকে 5টি প্রশ্ন করেছেন। প্রাক্তন আমলা জহর সরকার বলছেন, যা রটে তার কিছু তো বটে। শুনি। Instead of threatening us, threatening me, answer these 5 questions.
Why are you not giving voter lists in digital machine readable format? Why are you destroying video evidence? Why is ECI committing massive fraud in the voter lists? Why is ECI threatening opposition instead of answering our questions? Why is ECI behaving like an agent of the BJP? बीजेपी और चुनाव आयोग हिसाब दो, संविधान बचाओ। এই ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, একে কিন্তু দিল্লিতে সঙ্ঘী জ্ঞানেশ বলে। এর একটু বাড়াবাড়ি করা স্বভাব আছে, অতএব সে ব্যাপারে আমার কিছুখানি সহমত আছে যে এটা বাড়াবাড়ি করার স্বভাব আছে এবং পক্ষপাতিত্ব করার স্বভাব আছে। এই জন্যে কিন্তু সুপ্রিম কোর্টও তার উপর অনেক রকমের তিরস্কার করেছে। সব কটি রাজনৈতিক দল এক হয়ে পার্লামেন্ট চলতে দিচ্ছে না, অতএব যা রটে তার কিছু তো বটে। গোটা দেশে বা বিভিন্ন রাজ্যে কমিশনের সঙ্গে টক্করে জড়িয়ে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। রাজ্যে ভোট কারচুপির অভিযোগে 4 অফিসারকে সাসপেন্ড করে এফআইআর করতে বলেছিল কমিশন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কাউকে সাসপেন্ড করা হবে না। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। সবে তো 4টে উইকেট পড়েছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। এখন ইলেকশনের অনেক বাকি আছে, এখন থেকে কি ভেবেছেন? লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না, অমিত শাহ দালালি করছো। নির্বাচন কমিশনও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। কমিশনের নির্দেশ মেনে 4 অফিসারকে কেন সাসপেন্ড করে এফআইআর করা হয়নি জানতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। 72 ঘন্টা অর্থাৎ আগামীকাল 3টের মধ্যে মুখ্য সচিবকে উত্তর দিতে বলা হয়েছে। সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে, স্ক্রু ঘোরাচ্ছে সবে। এখনো এসআইআর শুরু হয়নি এখানে, তার আগেই বিহারে শুরু হয়েছে, এখানে মৃত্যু ঘন্টা বেজে গেছে। 3টে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে, 3টে অবধি সময় দেওয়া আছে ওই 4 জন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন না কি হয় ধীরে ধীরে, সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে, এরপর অনেক বাকি আছে ফিল্ম। আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন। মুখ্যমন্ত্রী বলছেন ভোটের অনেক বাকি, এখন কেন পদক্ষেপ করছে কমিশন? কোনো অফিসারকে সাসপেন্ড করা হবে না। বা তৃণমূল বলছে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে দেবে না। আচ্ছা, সত্যিই কি এখন কমিশনের ক্ষমতা নেই? তৃণমূল চাইলে কি রাজ্যে এসআইআর ঠেকাতে পারে? অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত, একসময় নির্বাচন পরিচালনার সঙ্গে তিনি যুক্ত, প্রাক্তন আমলা জহর সরকার, তারা কিন্তু দেবাশিস করগুপ্ত একসময় নির্বাচন কমিশনের পরিচালনার সঙ্গে যুক্ত আমলা, প্রাক্তন আমলা জহর সরকার, এরা কিন্তু তৃণমূলের পক্ষে স্বস্তির কথা মোটেও বলছেন না। শুনুন। এই সংশ্লিষ্ট কর্মচারীদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে রাজ্য সরকারের আধিকারিক, ফলে অ্যাপয়েন্টিং অথরিটি ছাড়া তাদের এগেনস্টে কোনো রকম শাস্তিমূলক প্রসিডিং ইত্যাদি করা যায় না। এখন তারা যদি এই রেকমেন্ডেশন না মানেন তাহলে নির্বাচন কমিশনের হাতে 3টি পদক্ষেপ খোলা থাকে। যদি নির্বাচন কমিশনের কাজ বাধাপ্রাপ্ত হয় তাহলে কমিশন সেই প্রক্রিয়াটাকে পেছিয়ে দিতে পারেন এবং বলতে পারেন যে যতক্ষণ পর্যন্ত না তালিকা পুরোপুরি সংশোধিত হয়ে প্রকাশ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নির্বাচনটাকে ঘোষণা করব না। সেশন সাহেব আগে খুব এটা ব্যবহার করতেন, কথায় কথায় বলতেন যে
আমি নির্বাচন করার যোগ্য মনে করি না রাজ্যকে। অতএব তখন রাজনৈতিক দলেরা সব ব্যাকফুটে চলে যেত, নিয়ে বলতো হ্যাঁ আপনি কি বলছেন বলুন, আমরা মেনে নিচ্ছি। এই একটা পেছনে ক্ষমতা রয়েছে। অতএব মানব না সরাসরি বলাটা বোধহয় উচিত না। রাজ্য সরকারের সাথে যদি কোনো কাজে বিতর্ক হয়, তারা সর্বোচ্চ যে জায়গা রাষ্ট্রপতির কাছে এই বিতর্কটাকে জানাতে পারেন। সর্বশেষ সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ, যে কোনো পক্ষই আদালতে পৌঁছাতে পারেন। কমিশনের কাছে সংবিধানের আর্টিকেল 324, 25, 26 ইত্যাদির ধারায় তার কাছে তার ক্ষমতা আছে। ক্ষমতা দেওয়া হয়েছে বেসিক্যালি দুটোই পদক্ষেপের জন্য। একটা হলো এই এখন শুরু হয়নি কিন্তু হবে কদিন পরে, সেটা হচ্ছে ভোটার লিস্ট, যাকে আমরা ইলেকট্রাল রোল বলি। তখন কমিশনের কাছে অফুরন্ত ক্ষমতা থাকে। আর একটা হচ্ছে যখন নির্বাচন প্রক্রিয়া চলে। সরিয়ে দিলে পরে না 2 মিনিটে লাগবে না খালি করতে, পিঠের চামড়া তুলে দেওয়ার ব্যবস্থা বিজেপি করে। মানুষ এদের অত্যাচারে বিরক্ত। তৃণমূল কংগ্রেসের সব দালাল, তৃণমূল কংগ্রেসের তারা শ্রমিক সেজে এখানে দালালি মারতে এসছে। আমরা কেন্দ্রীয় মন্ত্রী বুঝি না, এরা বাংলা বিরোধী। বাংলা মায়ের সুসন্তান হোক, তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে আজকে একজন বাঙালিকে এমপি করে দেখা পারেন। বাংলার নাম ভুল আছে, বাঙালি বিরোধী, আমাদেরকে বিদেশি বলছে। জনগণের ট্যাক্সের টাকা লুট করে খায়। বিজেপির কাছে বাঙালি মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সুকান্ত শুভেন্দুদের আবেগের নাম শ্যামাপ্রসাদ। আর সেই আবেগের জায়গা থেকে কি আজ শিয়ালদা স্টেশনের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার প্রস্তাব দিলেন সুকান্ত মজুমদার? শুনুন কি বলেছেন তিনি। পশ্চিমবঙ্গ তৈরির যিনি মূল কারিগর অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে যদি প্রকৃত সম্মান জানাতে হয়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতি বছর তার জন্মতিথিতে তার ছবি দিয়ে পোস্ট করেন। তাই আমি তাকে অনুরোধ করছি, তার সরকারকে অনুরোধ করছি যে এই শিয়ালদা স্টেশন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য রাজ্য সরকার যেন প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাব পাঠালে পরে আমরা অবশ্যই সেই দাবিকে কেন্দ্র সরকারের কাছ থেকে স্যাংশন করিয়ে নিয়ে এসে শিয়ালদা স্টেশনকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিয়ালদা টার্মিনাস এই নামে আমরা একে পরিচিত করতে পারবো বা একে নামকরণ করতে পারবো। এর ফলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং লক্ষ লক্ষ কোটি কোটি সেই ছিন্নমূল মানুষ যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, তাদেরকে সম্মান জানানো হবে। বুঝতেই পারছেন ওপার বাংলা থেকে আসা কত উদ্বাস্তু মানুষের জীবন যন্ত্রণা, ছিন্নমূল হওয়ার বেদনা লেখা রয়েছে এই শিয়ালদা স্টেশনের ইট পাথরে। এহেন শিয়ালদা স্টেশনের নাম বদল ইস্যুতে এবার মনীষীদের নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়ল বিজেপি ও তৃণমূল। শিয়ালদা স্টেশন কেন? শিয়ালদা স্টেশন যদি নাম বদল করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদা স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ করা হোক। কারণ শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক বক্তৃতার পর দেশে ফেরার পর তিনি যখন জাহাজ থেকে ওদিকে নামেন, তারপর ট্রেনে শিয়ালদা নেমেছিলেন। সেখান থেকে যুবকেরা ঘোড়ার গাড়ি থেকে ঘোড়া খুলে নিজেরা টেনে মিত্র ইনস্টিটিউশনের উঠোনে তার প্রথম নাগরিক সম্বর্ধনা হয়েছিল। শিয়ালদা স্টেশনে বিশ্বজয়ের পর এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নাম করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশন করতে হবে। একের পর এক হিংসার ঘটনা। কোচবিহার জেলার আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীরা বারবার স্বর তুলেছে, কিন্তু কেন খুন হতে হলো তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা যার নাম অমর রায়? বোমাটা অমরের বাবা ফাটিয়েছেন। স্বার্থের সংঘাতেই কে খুন? এ বিস্ফোরক প্রশ্ন তিনি তুলেছেন। আর অনেকের রুচি ছিল না আমার ওয়াইফ দ্বারা এই পঞ্চায়েতে, তাও অনেকের রুচি ছিল না আমার বাড়ি থেকে প্রধান হবে। দলের মধ্যেই শত্রু,
শনিবার দুপুরে কোচবিহারের পুন্ডিবাড়িতে দিনে দুপুরে শুট আউট। ডোডেয়ার হাটে ঝাঁঝরা হয়ে যান যুব তৃণমূল নেতা অমর রায়, তার মা পঞ্চায়েত প্রধান। কেন খুন হতে হলো শাসক দলের তরতাজা যুব নেতাকে? অমর কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার? এই নিয়ে শোরগোলের মাঝেই বিস্ফোরক দাবি করেছেন নিহত তৃণমূল নেতার বাবা। অঞ্চলে যদি কোনো আমাদের নেতা নেত্রীরা কোনো গন্ডগোল করে, কোনো যদি খাওয়া দাওয়ার ধান্দা করে, আমরা এটা বিরোধ ছিলাম পুরোপুরি। আমরা এটা করতে দেইনি কাউকে। কারো হয়তো স্বার্থ আঘাত হয়েছে, এরা হতে পারে। আমাদের জন্য কারো কামাই হচ্ছে না, এটাও হতে পারে। কোনো নেতা নেত্রীরা যদি পয়সা দেয়, আমি পয়সা দেবো না, এটাও হতে পারে। এই ধরনের একটা ব্যাপার আছেই। আপাতমস্তক রাজনৈতিক পরিবার। অমরের মা পঞ্চায়েত প্রধান। নিহত নেতার বাবার দাবি, স্ত্রী পঞ্চায়েত প্রধান হওয়া ইস্তক অনেক শত্রু তৈরি হয়েছিল। ছেলের খুনে তাদের মধ্যে কেউ জড়িয়ে থাকতে পারেন বলেও তিনি ইঙ্গিত করেছেন। কংগ্রেসের গোটা ঘটনাকে বিজেপির দিকে টার্ন নিয়ে নেওয়ার যে যুক্তি গতকাল থেকে তৃণমূল কংগ্রেস দাঁড় করানোর চেষ্টা করেছে, তাতে অনেকটাই জল ঢেলে দিয়েছেন নিহতর বাবা। সব মিলিয়ে পুলিশের কাছে একাধিক তথ্য এসে পৌঁছেছে কিভাবে খুন হয়েছে এই অমর রায়। এলাকায় জমি মাফিয়াদের দাদাগিরির বিস্তর অভিযোগ। শাসক ঘনিষ্ঠ সেই মাফিয়াদের রোষে কি পড়েছিলেন যুবনেতা, সেই সম্ভাবনার দিকটিও উঠে আসছে। জট খুলতে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও দলের দ্বন্দ্ব উড়িয়ে এই খুনে বিজেপির দিকেই আঙুল তুলেছেন জেলা তৃণমূল সভাপতি। বিজেপি যদি এই ঘটনার পেছনে না যুক্ত থাকে তাহলে এটা অসম্ভব। চারটে ছেলে হেলমেট পরে গিয়ে নাম্বার প্লেট ছাড়া গাড়ি নিয়ে গুলি করে হত্যা করলো প্রধানের ছেলেকে, তার শত্রু কে থাকতে পারে? তার মৃত্যুতে কে লাভবান হবে? তার জীবদ্দশায় কাদের ক্ষতি হচ্ছে? কুচবিহারের আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি হয়েছে এবং তার দায় এড়িয়ে যেতে পারে না কুচবিহারের এসপি এবং কুচবিহারের 3 অতি শক্তিশালী নেতা, উদয়ন বাবু, পার্থপ্রতিম বাবু এবং অভিজিৎ বাবু। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে শাসক দলের নেতার এইভাবে দিনে দুপুরে খুন হয়ে যাওয়াটা আসলে কুচবিহারের দুষ্কৃতির রাজেরই একটা চিহ্ন। যুব তৃণমূল নেতা খুনের প্রতিবাদে রবিবার পথে নামে তৃণমূল। দোষীদের গ্রেফতারির দাবিতে মিছিল হয়। ভাঙড়, মালদা, সুতি থেকে সোনারপুর, সম্প্রতি একাধিক জায়গায় শাসক নেতা খুনে গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল উঠেছে। গ্রেফতার হয়েছে শাসক দলের নেতাকর্মীরা। কোচবিহারে যুব নেতা খুনের নেপথ্যেও কি তৃণমূলের কোন দল? এই জয় বাংলা স্লোগান শুনে আপনারা কি ভাবছেন? পুলিশের আড়ালে কোনো বিজেপি নেতাকে খুঁজছেন কি? ভাবছেন এখানেও সুকান্ত মজুমদারের মতো কোনো বিজেপি নেতাকে জয় বাংলা স্লোগান শোনানো হচ্ছে, এমন কিছু কি? একটু বিস্তারিত দেখতে হবে। তেমনটা নয় অ্যাকচুয়ালি। আরামবাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ সেতুর একাংশ গতকাল রাতে ভেঙে পড়েছে। পুলিশ ভেঙে পড়া অংশ ঘেরার সময় এলাকার বাসিন্দারা ব্যঙ্গ করে এই জয় বাংলা স্লোগান তুলছেন। শুনুন সেই স্লোগান। বলে বুঝতেই পারছেন মানুষের ব্যঙ্গ কখন এই পরিস্থিতি নেয়। আরামবাগের রামকৃষ্ণ সেতু, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, বর্ধমানের যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু এই রামকৃষ্ণ সেতু, সেটা যদি এভাবে ভেঙে পড়ে বলে বুঝতেই পারছেন। দেখুন সেই ছবিটা আরও একবার। আরামবাগেরই বাসিন্দা শেখ হীরা সেই ব্রিজ যখন তৈরি হয় সেই ব্রিজে কাজ করেছিলেন। ব্রিজ উদ্বোধন করেছিল তিনি বলছেন যে তখনকার লোড আর এখনকার লোড আকাশ পাতাল তফাৎ। এখন ভারী ভারী যানবাহন যায়, এত গাড়ি তখন ছিল না। আর সেইটা হচ্ছে আর একটা দ্বিতীয় ব্রিজ নিশ্চয়ই তাড়াতাড়ি করার দরকার। আর এই ব্রিজের ওপর এই যে কংক্রিটের যে দেওয়াল চাপানো হয়েছে কয়েক বছর, হয়তো 5-7 বছর নতুন সরকারের আমলে, এইটাও নাকি এই জন্য দায়ী হতে পারে।
এখানে দেখতে পাচ্ছি এখানে মুখ্যমন্ত্রীর ব্যানার লাগানো আছে, আর এর ঠিক পাশেই ব্রিজটা ভেঙে পড়েছে। আমরা দেখাবো এই যে নিচে আরামবাগ পৌরসভার ট্রাক এখানে এসে আবর্জনা ফেলে যাচ্ছে। ব্রিজের নিচে আবর্জনা থাকে, আর এই দ্বারকেশ্বর নদ দিয়ে যখন বন্যা হয়, যখন জল বাড়ে, এই দ্বারকেশ্বর নদ দিয়ে এই আবর্জনা খানাকুল ঘাটাল পৌঁছে যায়। আবার শীতকালে এই ব্রিজের নিচে আগুন জ্বালানো হয়। এখানে ধরুন বালির লরি তো দিনরাত ওভারলোডিং। আবার এই ব্রিজে কি ভারী যানবাহন কি যাতায়াত করে? হ্যাঁ, এখন এই তো আপনাদের সামনে দিয়ে করছে। এই ব্রিজটা হচ্ছে 28 টন 500 পাসিং। এই ব্রিজে বড় বড় গাড়ি পাস হচ্ছে। একটা 22 চাকা ট্রলার কত ওয়েট নিতে পারে একটা মাল। অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। সেটা কি এই আরামবাগের ক্ষেত্রে কার্যকর? সেতু ভেঙে পড়লো, তারপরে হাইট বার বসানো হচ্ছে কি না ওভারলোডেড গাড়ি যাবে না। অথচ এই কদিন কাল রাত পর্যন্ত, রবিবার রাত পর্যন্ত ওভারলোডেড বালির ট্রাক সহ বিভিন্ন ট্রাক, বালি পাথর কয়লা বিভিন্ন ট্রাক ওভারলোডেড এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেছে। প্রশাসন তো আগে থেকেই জানতো, TV9 বাংলা আগেই খবর করেছিল। 13ই জুলাই TV9 বাংলা দেখিয়েছিল ব্রিজের হাল কি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।